কুমিল্লার ভাষায় একটা কথা আছে, নিন্দে ফুল পিন্দে। নিন্দে মানে হচ্ছে নিন্দা করা, এটা আমাদের কুমিল্লার ভাষায় এটা বলে নিন্দে। আর ফিন্দে মানে পরা, আপনি এটা গায়ে দেওয়া। নিন্দে ফুল পিন্দে, যেই ফুলটার আপনি নিন্দা করছেন সেই ফুলটাই আপনি আবার গায়ে পড়ছেন, নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন। আসিফ বললো, নাহিদ বললো, গানটা খেয়াল আছে। বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেয়র ইশরাক নিজেই বিপদে পড়বেন। দিন শেষে বল প্রথমে গেল কি বলা হয় যে কোর্টে, সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে, আবার আসলো এখানে। গত 22 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ। মেয়র ইশরাক বলছিল যে 2 মিনিট লাগবে, 2 মিনিট আপনি যদি শপথ না পড়েন তাহলে আমি নিজে পড়া বসে যেতে পারি, বাট আই রেসপেক্ট ইউ স্যার। কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে, এখন সোজা বলটা চলে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কোর্টে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে? দর্শক, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে কার? উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন আসিফের অবস্থান কি? তিনি বলছেন বিষয়টা আইন টেন ঘুরে আবার ওনার কাছে আসছে। ইভেন এনিয়া এনসিপির অবস্থান কি, এটা তো একদম স্পষ্ট। আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা টালা দিছিল, কুশপুত্তলিকা দাহনা কি বলা হয়, এরকম করছিল। এখন সিচুয়েশনটা কোথায় গেছে? মেয়র ইশরাক কি ঝুঁকবেন? এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে। মানে উপদেষ্টা আসিফ মেয়র ইশরাককে শপথ পড়াচ্ছে, বিষয়টা দেখতে একটা ভালো লাগার বিষয়। এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি। দর্শক, গতকালকে আপনার নির্বাচন ভবনে 6ষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লাহর, যে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি, আমরা রেফারেন্সগুলো দেখেছি। আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তার কাজটা শেষ করে ফেলেছে। এর আগে আপনার নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য। তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে, আমরা যদি দেখি এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসায় তাকে এখনো শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ। শপথ কি পড়বেন? তবে আমার কাছে টোটাল সার্কামস্টেন্সেস যেটা মনে হচ্ছে, উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ইশরাকের শপথ পড়ানো হবে না। এটা সামাও আমরা সরকারি যে আইনজীবী ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ইশরাকের অবস্থান, ইভেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বাচড়া হয়ে যাবে। টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে এ টু জেড মিলেয়া মেয়র পদে ইশরাক আর বসতে পারছেন না। বাট আইনের মধ্যেই, এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে। বাট এই পেচকি ছোটার আর কোনো সুযোগ নেই। আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হইতো, বাট রাইট নাও এটা যাদের কাছে, এখন পরবর্তী হইতে পারে আদালত নিজে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে কিনা জানা নেই, ওইরকম হলে হয়তো বিকল্প কিছু দেখবেন। তবে দিন শেষে আসিফের কাছেই ইশরাককে যেতে হবে। আবার আসিফও ইশরাককে শপথ পড়াইতে হবে, অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ান আমি জানি না, ওইভাবে এটা প্রসিডিং হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ভিডিওর প্রথমে বলে দেই, আপনি যদি সহযোগিতা করতে চান এনসিপিকে, ব্যক্তিগত হান্নান মাসুদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এদের কাউকে না, তাদের যে দলীয় অ্যাকাউন্ট আছে সেইখানেই টাকাটা পাঠাবেন, ব্যক্তিগত না। এটা কিন্তু দলের নির্দেশনা আগেই জানাই দিচ্ছি। এবার আসুন বাকি ভিডিওতে। রাজনীতিবিদদের এই একটা মজা, তবে এই সিস্টেমটা শুধু যে বাংলাদেশে আছে তা না, সারা পৃথিবীতে আছে। তবে অন্যান্য দেশের রাজনীতিবিদ আর আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ধরেন কি বলা হয় যে রাষ্ট্রের অবস্থান
চিন্তা ভাবনা, ম্যাচুরিটি, নীতিনৈতিকতা বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা, এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বাংলাদেশের গতানুগতিক যে কয়েকটা রাজনৈতিক দল আছে, নিজস্ব ফান্ডিং এ সম্ভবত এমন কোন দল নাই যায় নিজে নিজে চলে। একটা অংশে হয়তোবা জামাত তাদের যে সিস্টেম ক্রিয়েট করছে, বিভিন্ন সিস্টেমে যে নিজেদের কর্মীদের মাধ্যমে বা নিজেদের সমর্থকদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করা, বাট বেশিরভাগই নিজেদের নিবন্ধিত সদস্যরা ফান্ডিং করে থাকে। বাট বাকি দলগুলো কিভাবে চলে? আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা একটা স্লোগান দিয়েছে, আপনার অনুদান আগামীর বাংলাদেশ। বোঝেন নাই? আসেন, ক্রাউড ফান্ডিং এর শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি, মানে গণচাঁদা। যারা এনসিপির নেতাকর্মী আছেন বা সমর্থকরা আছেন, আপনারা চাইলে এখন থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে প্রিয় দলকে আপনারা ফান্ডিং করতে পারেন। গতকালকে বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলটি আপনার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন, তাদের আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয়, ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে। তার মানে এখন চাইলে যে আপনার যে কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ধনী, রাজনীতিবিদ, যে সেন্স থেকে, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, গরিব, যেভাবে আপনি বিদেশ আছেন তাও সমস্যা না, আপনার জন্য সিস্টেম আছে। আমরা যতটুকু দেখছি, আহ্বায়ক নাহিদ বলছেন যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং, মানে হচ্ছে গণচাঁদা, হ্যাঁ, এই শব্দটা ইংরেজি শুনতে একটু ভাল লাগে, যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনী তহবিলটা সংগ্রহ করব। তো যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নিবন্ধন দলের, আমরা আজকে শুনেছি যে আগামী মাসেই এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করবে। আর নিবন্ধন আবেদন করার পর 100% তাদের নিবন্ধন কনফার্ম হবে। তো দরকার হচ্ছে নির্বাচন। নির্বাচনের জন্য টাকা লাগে। বাঙালি মানে মুখের কথায় চিরা ভিজায় না, এই জাতি হিসেবে আমরা বড় কি বলা হয় যে খাদক বা খাওয়া আছি। তার উপর অন্যান্য দলগুলা খাওয়ায়। ইলেকশন আসলে ভোটের দাম 500, 1000, 2000 আমরা ভোট বিক্রি করি। এটা আমাদের পলিটিশিয়ানরা জানে যে সারা বছর ভোটারের খবর না রাখা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 1000, 2000 টাকার একটা বান্ডিল দিলে আমরা ভোট বেচে দিব। আমরা এতটুকু চেতনাবাস জাতি আছি। তো সেই জন্য টাকা দরকার। এখন এনসিপির তো আর প্রতিষ্ঠিত এস্টাবলিশড কোনো ক্যারেক্টার নাই, বা তারা ক্ষমতায় ছিল না যে অতীতের সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা কামাইছে বা ওরকম ফান্ডিং ইস্যু আছে। তো সেই জন্য তারা আপনার এই ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা সংগ্রহ করবে। এটা বৈধ। ট্রাম্পও তার নির্বাচনের জন্য এইভাবে ফান্ডিং করে বা ফান্ড কালেকশন করে। এটা অন্যান্য দলগুলো এটা সেম, তবে এনসিপিটা একটু আলাদা, যে তারা সবার কাছে আহ্বান জানিয়েছে। তো সবাই তো আর দিবে না, দিবে কারা? যারা এনসিপির পৃষ্ঠপোষক আছেন, সমর্থক আছেন, বড় রাজনীতি ব্যবসায়ী, বিভিন্ন ক্যারেক্টার আছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এত পরিমাণ টাকা উঠবে, এত পরিমাণ, যে সার্জিস প্রকৃতপক্ষেই 100 গাড়ি না, 1000 গাড়ি নিয়ে এক একজন নেতা কিন্তু মুভমেন্ট করতে পারবে। আর আমরা দেখছি যে একটা হিউজ মানুষ এনসিপির সমর্থক আছে, তারা দাবি করছেন যে জনগণ তাদের সাথে আছে। তো এই জনগণ, 18 কোটি জনগণ তাদের সাথে যদি থাকে, 10 টাকা করে যদি দেয়, 180 কোটি টাকা, আর 100 টাকা করে দিলে টাকার বন্যায় নেতা কর্মীও ভাইসা যাবে। তবে অল্প বয়স, এত টাকা ডিল করতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। দেখা যাক কি হয়। দেখেন, শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে। যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলো হয়, এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো। আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন, এই যে অপমানের খেলা, এই খেলা কিন্তু অনেক খারাপ। সময় সবসময় একরকম যাবে না।
আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার মানুষ দিয়ে আরেকজনকে অপমান করাচ্ছেন, যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই, সে চেহারার দিকে চায়া কথা বলে, তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে। এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল, যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে, এটা কিন্তু অনেক কমছে। মানে ভালোবাসার জায়গাটা আলাদা। এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না। গানই তো আছে, যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা। সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না। তবে এই প্রথম সরকার পতনের 10 মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না কোথাও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি এই জন্য ধন্যবাদ দিই। দেখেন, সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। কত সার্জিস আসবে যাবে, বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমানরা একজনই, বঙ্গবন্ধুরা একজনই, তারা আলাদা ক্যারেক্টার, জাতীয় নেতারা একজনই। খেয়াল আছে নিশ্চয়ই গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় 4 শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল। এরপর দিনভর নানান সমালোচনা। সকাল সকালই সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে সে লিখেছিল যে আপনার মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমেদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয়েছে, কোনো সমস্যা নেই। তাজউদ্দিন সাহেবেরটা, প্রথম প্রধানমন্ত্রী, ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি বুঝাতে চাইলেন যে জনাব তাজউদ্দিন আহমেদ ইজ বেটার দেন বঙ্গবন্ধু। এটাকে আসলে দুনিয়াতে কেউ মানবে? মানে বাংলাদেশের মানুষ, 2 জন জাতীয় নেতা, আরো আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় স্বমহিমায় গৌরবান্বিত। এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া, লেখা, এগুলোতে কি হয়েছে? এই যে ধরেন জিয়াউর রহমানকে নিয়ে যে এত কিছু করা হয়েছে, কি হয়েছে? বিএনপির জনপ্রিয়তা কমছে না বাড়ছে? বাড়ছে। একজন সুস্থ সজ্ঞানের মানুষ, যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন, তাদেরকে নিয়ে অপমান করা, ক্ষমতায় বসে চল করা, বা এই যে এখনকার এসো বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার, এগুলা কি কোনো ভদ্র মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে এগুলো গ্রহণযোগ্য? যদি আপনার কাছে হয়, আপনি বিকৃত মেন্টালিটির। মনে রাখেন, আপনি যেই দলই করেন, প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে। এখন এক একজনের কাছে এই লোকটার এক একটা ক্যারেক্টার। আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে, আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে। বিপরীত দলের নেতারে গালি দাও, ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না। বড় বড় মানুষ তারা কথা বলবে, তারা খেলবে তাদের রাজনীতির খেলা, কিন্তু আপনি আমরা সাধারণ মানুষ, আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই। বাট এগুলা ঘটছে। তো সার্জি দিন শেষে তার এই পোস্টটা ডিলিট করেছেন। আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় না। কারণ সার্জিস তো তার কেউ ধমক দেয় নাই, হুমকি দেয় নাই, ধামকি দেয় নাই, যে হুমকি দামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন। মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে, এরপরে সেটা কিন্তু তিনি ডিলিট করেছিলেন। তিনি লিখছিলেন তাকে ধমক টমক দেওয়া হয়েছে, খরচের খাতায় উঠে গেছেন। তো সার্জিসের যেটা, এটা পজিটিভ হিসেবে আমি দেখছি। ধন্যবাদ সার্জিসকে। দেখেন, নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে। আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি, এক একজন এক একটা জায়গায়, যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট করে পুকুর বা পুরোটা পানি নষ্ট করে ফেলে। আগামী দিনে রাজনীতি করবেন ধৈর্য, সংযম, শ্রদ্ধাবোধ। যারা জাতীয় নেতা, আপনি তার দল করেন না করেন জরুরি না, তাদেরকে সম্মান দিবেন, মানুষ আপনাকে সম্মান করবে। সম্মান দিলে সম্মান বাড়ে। ভালো থাকুন।